দেশে একের পর এক ব্লগার হত্যার কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। দেশে একের পর এক ব্লগার হত্যার কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তার সরকার এ ধরনের জিনিস বরদাস্ত করবে না। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ধর্মের বিরুদ্ধে লিখলো কেন তার জন্য ব্লগারদের হত্যা করা হচ্ছে। তাহলে কোনটা বাস্তব, কোনটা সত্য, কোন পথে মানুষ যাবে? এই হানাহানি, রক্তারক্তি, এটা কিসের জন্য, কার জন্য, কার স্বার্থে? আবার ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করবে। অন্তত বাংলাদেশে এটা চলতে দেওয়া যাবে না। শুক্রবার দুপুরে ঢাকার নিজের ফ্ল্যাটেই খুন হন ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি। নীল নামে ব্লগে লিখতেন তিনি। বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত নিলয় ইসলামিক জঙ্গিদের নিশানায় ছিলেন। নীলাদ্রি চ্যাটার্জি নিয়মিত ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে ব্লগে লেখালেখি করতেন। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের শাস্তির বিরুদ্ধেও সর্বদা সোচ্চার ছিলেন। সন্দেহ এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মৌলবাদী গোষ্ঠী। নীলয়ের মৃতদেহ উদ্ধার করে ঢাকার মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রকাশ্য রাস্তায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের খুনের পর বাংলাদেশে মৌলবাদী নাশকতার শিকার হয়েছেন ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাস। এরা প্রত্যেকেই ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কলমকে অস্ত্র করে রুখে দাঁড়িয়েছিলেন মৌলবাদীদের বিরুদ্ধে। এবার সেই তালিকায় যোগ হল নীলয়ের নামও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিহারে জঙ্গলরাজ কায়েম করার জন্য বিধানসভা নির্বাচনের প্রাককালে গয়া নির্বাচনী সভা থেকে জেডিইউ আর জেডি জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের পর সে রাজ্যের মাথা থেকে রোগাক্রান্ত তকমা মুছে ফেলবেন দাবি প্রধানমন্ত্রীর। বিহারে জঙ্গলরাজ কায়েম করার জন্য বিধানসভা নির্বাচনের প্রাককালে গয়ার নির্বাচনী সভা থেকে জেডিইউ আরজেডি জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, নির্বাচনের পর রাজ্যের মাথা থেকে রোগাক্রান্ত তকমা তিনি মুছে ফেলবেন। কিছুক্ষণের মধ্যেই মোদীর উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ করেছেন লালু প্রসাদ যাদব ও নীতিশ কুমার। এদিন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে জেডিইউ পরিচালিত বিহার সরকারকে ঔদ্ধত্যপূর্ণ বলে কটাক্ষ করেন মোদী। পাশাপাশি গয়া নির্বাচনী সভা থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে এক সুযোগ পেশ করেন মোদী। জানান, আসন্ন নির্বাচনেই তাদের কাছে সুযোগ আসবে ঔদ্ধত্যপূর্ণ সরকার থেকে নিজেদের মুক্ত করার। এদিনের বক্তব্যে বিহারে লালু রাবড়ি যুগকে আক্রমণ করতে গিয়ে বারংবার জঙ্গলরাজ শব্দটি উল্লেখ করেন মোদী। একই সুরে আরজেডির সঙ্গে নিশানা করেন নীতিশের জেডিইউকে। বলেন, একদিকে রয়েছে আরজেডি, অর্থাৎ রোজানা জঙ্গলরাজ কা ডর, অন্যদিকে জেডিইউ হল জনতা কা দমন ও উৎপীড়ন। और इसलिए मैंने पिछली बार जब आया तब मैंने कहा था, आरजेडी का सीधा सीधा मतलब है रोजाना जंगल राज का डर। एक तरफ रोजाना जंगल राज का डर और दूसरी तरफ जनता का दमन और उत्पीड़न। जेडीयू ये जनता का दमन और उत्पीड़न, और वो आरजेडी रोजाना जंगल राज का डर। মোদীর এই আক্রমণের পাল্টা আক্রমণ করেছেন লালু নীতিশরা। এদিন লালু বলেন, মোদী প্রধানমন্ত্রীর পদকে এক নতুন নির্মতায় নিয়ে গেছেন। মানুষ তাকে কৌতুক হিসেবে দেখেন। ज्यों ज्यों बिहार का इलेक्शन नजदीक आ रहा है, उनका मानसिक संतुलन खराब होते जा रहा है। प्रधानमंत्री के गरिमा को, स्तर को इतना गिरा दिया उन्होंने कि लोग आज मजाक के रूप में नरेंद्र मोदी को देख रहे हैं। লালু সুরে সুর মিলিয়ে মোদীকে আক্রমণ করেন নীতিশও। বিহারকে রোগাক্রান্ত তকমা দেওয়ায় ক্ষুব্ধ নীতিশ বলেন, প্রধানমন্ত্রীর উচিত পরিসংখ্যান ঠিক করে তবে মুখ খোলা। पिछली बार आए थे, उन्होंने बिहार को बीमारू बताकर चले गए। आरजेडी का तो नाम उन्होंने पिछली बार दिया ही था, रोजाना जंगल राज का डर, और आज जदयू को, जनता दल यू को उन्होंने कह दिया जनता का दमन और उत्पीड़न। क्या मतलब है इसका? 2002 में गुजरात में जो हुआ उसको भूल गए क्या? উল্লেখ্য, আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে মোদী বনাম লালু নীতিশের বাকযুদ্ধ এখন থেকেই আবহাওয়া উত্তপ্ত করতে শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের মধ্যযুগীয় বর্বরতার লজ্জার গ্রাস করল এদেশকে। ঝাড়খণ্ডের ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হলো 5 মহিলাকে। এই ঘটনায় এখনো পর্যন্ত 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফের মধ্যযুগীয় বর্বরতার লজ্জা গ্রাস করল এদেশকে। ঝাড়খণ্ডের ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করা হলো 5 মহিলাকে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রাম কাঞ্জিয়াতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। ওই 5 মহিলাকে তাদের কুড়ে ঘর থেকে টানতে টানতে বের করে আনে গ্রামবাসীরা। এরপর শুরু হয় নির্মম গণপিটুনি। শেষ পর্যন্ত মৃত্যু হয় 5 জনেরই। জেলার পুলিশ সুপার রাজকুমার লকরা জানিয়েছেন, মাঝরাতে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে 5 জনের উপর চড়াও হয় গ্রামবাসীরা। রাজ্যের ডেপুটি পুলিশ চিফ অরুণ কুমার সিং জানিয়েছেন, রবিবার সকালে মৃতদেহগুলি উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। अधिकतर लोगों ने, जिसमें युवा हैं, इन लोगों ने मिलकर उस पर डाइन बिसाही का आरोप लगाते हुए लाठी डंडे से पीटकर 5 महिलाओं की हत्या कर गंभीरता से लेते हैं। एक जघन्य मामला है और जो अपराधी हैं उन सबकी गिरफ्तारी का प्रयास किया जा रहा है। कुछ लोगों ने स्वीकार किया है, उनकी गिरफ्तारी। কুসংস্কারের চরম নিদর্শন দিয়ে গ্রামবাসীদের দাবি, ডাইনি বিদ্যার চর্চা করতেন ওই 5 জন। তাদের জন্যই নাকি ফসল ফলেনি, অসুস্থতা বেড়েছে, দুর্ভাগ্য ছড়িয়ে পড়েছিল। লাঠি, পাথর, ছুরি দিয়ে তাদের উপর মিলিত আক্রমণ करा হয়। 11:15 बजे कर रहा था सर। रात में आया 10-12 लड़का, उसके दरवाजा ला था। उसके बाद में मेरी माँ सो रही थी तो माँ को भी खींच के निकाला, फिर मारना शुरू कर दिया। मारते मारते उसको फिर हम लोग बचाने जा रहे थे तो हम लोग भी मारने खोज रहे थे सर। कल शाम 8 बजे आसपास प्लानिंग किया, साजिश रचा। उसके बाद उसको 11 बजे सब मिल के करके सबको लाया। उसके बाद बस्ती का जो अखाड़ा होता है, एक एक औरत को ला के वहाँ पर ही कपड़ा फाड़ के टांगी से, तलवार से और डंडा से मारा। मेरी माँ को तो डाइन बोल रहे थे सर। मेरी माँ नहीं थी, लेकिन जबरदस्ती डाइन भी सही मेरा आदमी को खाया, अपना आदमी को खाया, मेरा भाई को खाया बोल बोल के मेरी माँ को धमकी देने आ रहा था सर। घर एकदम डायरेक्ट मार दिया 11 बजे। फिर मेरा भाई लोग वहाँ से दौड़ते दौड़ते आया, यहाँ थाना में रिपोर्ट दिए तो यहाँ से चल गए। ঝাড়খণ্ডের পুলিশ মুখপাত্র এসএন প্রধান জানিয়েছেন, গ্রামবাসীদের বহুদিনের ধারণায় এই 5 জনই তাদের দুর্ভাগ্যের কারণ। দীর্ঘদিন ধরে রাগ পুষে রেখেছিল তারা। তিনি জানিয়েছেন, এখনো তদন্ত চলছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঝাড়খণ্ড রাজ্য মহিলা কমিশন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নীতি চালু করা প্রয়োজন বলে অভিমত কমিশনের চেয়ারপারসন মহুয়া মাঝির। তিনি বলেছেন, শিক্ষা সচেতনতার অভাব, শহর নগরের সঙ্গে সড়ক যোগাযোগ না থাকা, পাশাপাশি বেকারত্ব, সব মিলিয়ে এখানে ডাইনির উপর বিশ্বাস, কুসংস্কার গেড়ে বসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। ভারতীয় সেনা ও তার ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সংঘর্ষে নিহত হয় 1 জন এবং আহত হয় 2 জন জওয়ান। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরাও। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। ভারতীয় সেনা ও তাদের ছাউনি লক্ষ্য করে গুলি, পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরাও। রবিবারের সেনা জঙ্গি সংঘর্ষটি ঘটেছে কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধারের কাছে। সংঘর্ষে নিহত 1 সেনা, জখম 2। পুলিশ সূত্রে খবর, শনিবার জঙ্গিদের খোঁজে রাগনি পোস্টের তায়া জঙ্গলে তল্লাশি অভিযানে যায় সেনা। সেই সময় ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি। পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। রাতভর দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। আশঙ্কা করা হচ্ছে আরো 4-5 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গিরা ঠিক সংখ্যায় কতজন রয়েছে তা এখনো সঠিকভাবে বোঝা যাচ্ছে না, জানিয়েছেন এক সেনা আধিকারিক। পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন তো আছেই, তার উপর গত কয়েকদিনে কাশ্মীরের পুলওয়ামা ও জম্মুর উধমপুরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন জওয়ান। মৃত্যু হয়েছে জঙ্গিরও। উধমপুরে বিএসএফ কনভয়ের উপর হামলা চালানোর ঘটনায় উসমান নামে এক জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়। তাকে জেরা করে আরো বেশ কয়েকজন জঙ্গির অনুপ্রবেশের কথা জানতে পেরেছে তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাষ্ট্রসংঘ 1994 সালের 9 আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী অধিকার দিবস হিসাবে ঘোষণা করে। সারা বিশ্বের সাথে রাজধানীতেও আইএনপিটির উদ্যোগে এক র্যালির মাধ্যমে এই দিনটি পালন করা হয়। রাষ্ট্রসংঘ 1994 সালের 9 আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী অধিকার দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব আদিবাসী অধিকার দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের উদ্যোগে দিনটি পালন করা হয়। এদিন রাজধানী আগরতলায় ইন্ডিজেনাস ন্যাশনাল পার্টি অব ত্রিপুরা তথা
আইএনপিটির উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে উপজাতি যুবক যুবতী ও নরনারী যেমন আধুনিক পোশাকে সামিল হয়েছিলেন, তেমনি অনেক উপজাতি অংশের মানুষ তাদের চিরাচরিত অলংকার এবং পোশাকে পা মিলিয়েছিলেন। এই র্যালিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র্যালিতে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্কল এবং সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। র্যালির শুরুতে জগদীশ দেববর্মা আদিবাসী দিবস সম্পর্কে বলেন। আজকের এই দিনটিতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জনজাতি গোষ্ঠীরা তাদের অধিকার সম্পর্কে জনজাতিদের কাছে সচেতনতা করে তোলা এবং আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত তাদের অধিকারকে কিভাবে আদায় করা যায় সেই লক্ষ্যে এই দিনটি বিশ্ব জনজাতি দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে শিক্ষার অধিকার সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ছাত্ররা জীবনের যে পথে এগিয়ে যাও, জানতে হবে নিজের অধিকারকে। শিক্ষক, শিল্পী, চিকিৎসক যাই হোক, হতে গেলে অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। গোটা ভারতবর্ষে এখনো সবার জন্য প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো যায়নি। শিক্ষার আলো ছাড়া সমাজ পরিস্ফুটিত হতে পারে না। রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে শিক্ষার অধিকার সম্পর্কিত আলোচনা সভায় এরকম অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা। জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে এদিন উদয়পুর মহকুমার নানা প্রান্তের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শিক্ষার অধিকার সম্পর্কিত আলোচনা শুনতে রবিবার ছুটির দিনেও স্কুলের পোশাক পরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ব্যাপক সংখ্যায় অংশ নেয়। গোটা কলাক্ষেত্রে ছিল ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত ছিলেন নানা পেশার সাধারণ মানুষও। এদিনের সেমিনারে মুখ্য আলোচক উৎপলেন্দু বিকাশ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার সেশন জাজ আশিস পাল, রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বি পালিত, উদয়পুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, জেলা আইন সেবা কর্তৃপক্ষের জেলা সম্পাদক পিসি বিশ্বাস প্রমুখ। মুখ্য আলোচক বিচারপতি ইওবি সাহা আলোচনায় বলেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা তাদের অধিকার সম্পর্কে সঠিকভাবে জানা দরকার। জীবনে চলার পথে তা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি আইন ব্যবস্থা সম্পর্কেও সচেতন হতে হবে প্রতিটি ছাত্রছাত্রীকে। প্রকৃতভাবে আইনি অধিকার শিক্ষার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিতে হবে। প্রাথমিক স্তর থেকে সেকেন্ডারি স্তর পর্যন্ত শিক্ষাকে আমরা যাতে নিয়ে যেতে পারি তার জন্য একটা প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু এই ইউনিভার্সাল ডিক্লারেশনে ওটা যখন বলেছে তার বহু পর পর্যন্ত আমরা কিন্তু আমাদের দেশে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাকে নিয়ে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের কালীপুরে অনিলদের বাড়িতে। ঊনকোটি জেলার কৈলাসহরের কালীপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে অনিলদের নামে জনৈক ব্যক্তির বাড়িতে। আগুনে ভস্মীভূত হয়ে যায় তার বাড়ির আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তর এসেও আশপাশের বাড়িঘর রক্ষা করতে পারলেও অনিলদের বাড়ির কোনো কিছু রক্ষা করা যায়নি। তবে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে কালীপুর এলাকা। ঘটনা রবিবার সকাল 9:30 কালীপুরের বাসিন্দা অনিলদের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে। অনিলদের ছোট ছেলে বাবনের স্ত্রী সকালে রান্না করতে যান রান্নাঘরে, তখনই ঘটে এই দুর্ঘটনা। গ্যাসের চুলোয় ম্যাচ ধরাতেই আগুন লেগে যায়। আগুন নেভাবার চেষ্টা করেন বাড়ির লোকজন ও আশেপাশের মানুষ, কিন্তু আগুনের লেলিহান শিখা এতই বেশি যে আগুন নেভানো সম্ভব হয়নি। খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে। খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ততক্ষণে আগুন গ্রাস করে ফেলে সমগ্র বাড়ি। ঘর থেকে
কোনো কিছু বার করা সম্ভব হয়নি। কোনোভাবে অসুস্থ রোগীকে বার করে আনলো এলাকাবাসী। নগদ 40,000 টাকা আগুনে পড়ে ছাই হয়ে যায়। সর্বশান্ত হয়ে গেছেন এই পরিবার। যদিও অগ্নিনির্বাপক দপ্তর আসায় রক্ষা করা গেছে আশপাশের বাড়িঘরগুলি, না হলে ঘনবসতি এলাকা আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে ছাই হয়ে যেত। ওয়ার্ডের সদস্য বাদল মালাকার প্রশাসনের কাছে এবং কৈলাসশহরবাসীর কাছে আবেদন করেছেন অসহায় পরিবারকে সাহায্যের জন্য। এখানে সরকারের কর্মচারী বন্ধুগণ আছেন, আমরা সাধারণ মানুষ আছি, যাহাতে করে এই পরিবারের সরকারের ঘরের কাগজপত্র থেকে আবারও দাবি করব সরকার সমাজ মিলে যাতে এই পরিবারের আমরা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এই অবশ্যই সবাই হাত বাড়িয়ে দেবেন, কিন্তু আমি আবারও সবার করে বিনম্র আবেদন সরকারি কাগজপত্র এইগুলা, এবং আমি শুনেছি গ্যাস এজেন্সিতে একটা এরকম খবর পাইলাম আগুনটা মহিলাটা রান্না করার সময় আগুনটা গ্যাসটা ব্রাস হয়েছে, এটাই কইলে আর কি মালিকের বিশেষ। আপনারা তো এখানে আইলেন, কত টাকার ক্ষয়ক্ষতি হইব? এখনো তো আমরা মেজারমেন্ট করছি না, এখন আমরা আন্ডার এস্টিমেট করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জেলা প্রশাসনকে হাতিয়ার করে পুর নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে শাসক দল। তৎসঙ্গে আমবাসা মহকুমা শাসকের দৃষ্টিহীনতার সুযোগ নিচ্ছে বামফ্রন্ট। সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলেন ধলাই জেলা কংগ্রেস নেতৃত্বরা। আসন্ন পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল যেভাবে প্রশাসনকে ময়দানে নামিয়েছে তার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় আমবাসা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব তথা আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন অধীর পাল, ভাইস চেয়ারপারসন বাবুল সাহা, জেলা কংগ্রেসের সহসভাপতি মানিক দেব, ব্লক কংগ্রেসের সভাপতি উত্তম গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বগণ। প্রসঙ্গত, রাজ্যের বাম সরকার বিধানসভা নির্বাচনের আগে যে সীমানা পুনর্বিন্যাসের সুযোগ নিয়েছিল তা এবার আসন্ন পৌর নির্বাচনে নিতে চলেছে। কংগ্রেস দলের তরফ থেকে ধলাই জেলা শাসকের কাছে 7 দিনের সময় চেয়ে ডেপুটেশন দেয় এক প্রতিনিধি দল। জবাবে জেলা শাসক সন্দীপার রাঠোরে জানান ওনার কিছু করার নেই। এমনকি মহকুমা শাসকের নিকটও ডেপুটেশন দেয়া হয়, কিন্তু কোনো কাজ হয়নি। কংগ্রেসের অভিযোগ, আমবাসা পুর পরিষদে মোট 11টি ওয়ার্ড ছিল, এবার তা বাড়িয়ে 13টি করা হয়, কিন্তু রাজ্যের বামফ্রন্ট সরকার কোনো প্রকার নিয়মনীতি না মেনেই সীমানা পুনর্বিন্যাস করেছে। এক ওয়ার্ডের ভোটারদের অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক সম্মেলনে অধীর পাল কমলপুর নগর পঞ্চায়েতের মানচিত্র তা তুলে ধরেন। তৎসঙ্গে আমবাসা পৌর পরিষদের নতুন মানচিত্র তুলে ধরেন। এই অবস্থায় কি করা যায়? তবুও কংগ্রেস দল থেকে বাড়ি বাড়ি গিয়ে একটি তালিকা তৈরি করে এবং শাসক বামফ্রন্ট এবং জেলা প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। দেখেননি? অবশ্যই দেখেছেন, আমবাসার ম্যাপ দেখেছেন, কেন ওনার কোনো বক্তব্য নেই? যারা ম্যাপ করেছেন তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, কারণ উনি করবেন না। এরিয়া নির্ধারণ, বাউন্ডারি লাইন নির্ধারণ, লোক সংখ্যা, আমরা লক্ষ্য করেছি যে বাউন্ডারি লাইন, যে প্রত্যেকটা ওয়ার্ডের যে বাউন্ডারি লাইন করা হয়েছে এটা মর্জিমাফিক করা হয়েছে এবং অবৈজ্ঞানিক এবং বাস্তব এর সাথে কোনো মিল নেই, অবাস্তব। 7 তারিখ পর্যন্ত আগস্টে আমরা দলীয়ভাবে ডিএম মহোদয়ের কাছে এই টাইমটা অন্ততপক্ষে আমাদের জন্য 5 দিন, যাতে সবার জন্য যাতে 5 দিন বাড়ানো যায় বা বাড়ানো হয়, আমরা আপত্তি অনুরোধ করেছিলাম, কিন্তু ডিএম ওনার এখতিয়ারে নেই বলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার কৈলাসহরের টিলাবাজারের মাদ্রাসায় সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। কৈলাসহরের সংখ্যালঘু অঞ্চল ফুলবাড়ি মান্দিতে আইটিআই কলেজ স্থাপনের জন্য ও সংখ্যালঘু অঞ্চলে উন্নয়নের জন্য গঠন করা হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মঞ্চ। দলমত নির্বিশেষে এই মঞ্চ গঠন করা হচ্ছে। রবিবার দুপুর 12টায় টিলাবাজারের মাদ্রাসায় সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণকে নিয়ে এক সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় আলোচনা করতে গিয়ে মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পরবর্তী সময় এই কৈলাসহরের উত্তরাঞ্চলে আইটিআই স্থাপনের ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। আমি যদিও তথ্য দিয়ে যুক্তি দিয়ে ওনার কাছে উপস্থাপন করেছিলাম যে এই টাকাটা তো শুধু এমএসডিপি প্রকল্পে আসে, মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের
এই স্কিম থেকে টাকাটা আসবে, এটা রাজ্য সরকারের কোনো টাকা নয়, এটা শুধু ধর্মীয় সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নের কারিগরি শিক্ষার জন্য এই টাকাটা আসবে। সঙ্গে ওনার মহকুমার একজন ডেপুটি কালেক্টরকে নিয়ে গেলেন, তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, এরা নিয়ে ওই জায়গাটা উনি পরিদর্শন এবং ফুলবাড়িকান্দি গ্রামের প্রধান মশাইদারিকে সঙ্গে নিয়ে উনি এই জায়গা পরিদর্শন করেছেন। কিন্তু যেই জেলা শাসকের কাছে গেছে, জেলা শাসক এটা কতবার খারিজ করে দিয়েছে। উক্ত সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণ উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইয়াকুব মেননের শেষ যাত্রা সম্পর্কে ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায়ের টুইটের প্রতিবাদে ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 1993 সালের মুম্বাই হামলায় অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির পর তার জানাজায় অংশগ্রহণকারী হাজারো মানুষকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছিল ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। তিনি টুইট করে বলেন এই কথা। ওনার এই বক্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন ত্রিপুরা নবগঠিত পিপলস পার্টি। রবিবার ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুভাষ দেব, দলের সিপাহীজলা জেলার জেনারেল সেক্রেটারি রুহুল আমিন, সিপাহীজলা জেলার ডেপুটি সেক্রেটারি গিয়াস উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। উক্ত পথসভা সম্পর্কে বলতে গিয়ে রাজ্য কমিটির সভাপতি সুভাষ দেব বলেন, রাজ্যপাল হিসেবে একটা জানাজাতে কারা অংশগ্রহণ করলো সেটা নিয়ে উনি মন্তব্য করতে পারেন, কারণ এটা মানুষের মানবিক। 2 নম্বর কথা হলো তিনি এই কথা বলতে পারেন না যে জানাজাতে যারা অংশগ্রহণ করেছে তারা সন্ত্রাসবাদী হতে পারে, রাষ্ট্র যাতে তাদের উপরে নজর রাখে। তাহলে সাধারণত এগুলোতে ধর্মের ভিত্তিতে মানুষ অংশগ্রহণ করে শোভাযাত্রায়, সেখানে ব্যাপক অংশের মুসলিম মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলেন। অতএব একটা ধর্মীয় সম্প্রদায়কে সন্ত্রাসবাদী আখ্যায়িত করার উনি চেষ্টা করেছেন। এই চেষ্টা বস্তুতপক্ষে আরএসএসের চেষ্টা, বিজেপির চেষ্টা। সেই দিক থেকে আরএসএস যেটা করতো সেটা একটা সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল করেছেন, তাই আমরা এটাকে নিতে পারি। দলের সিপাহীজলা জেলার জেনারেল সেক্রেটারি রুহুল আমিন জানান, ত্রিপুরার যিনি বর্তমান রাজ্যপাল, এক সময় তিনি পশ্চিমবঙ্গে আরএসএসের বিশেষ কর্মী ছিলেন। তিনি এখন ত্রিপুরার রাজ্যপাল হয়ে তিনি এখানে এসে ত্রিপুরার মানুষ যেভাবে গণতান্ত্রিকভাবে সবাই হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি ভাই ভাই যেভাবে সুন্দরভাবে বসবাস করতে চায়, সেই বসবাস করার পরিবেশকে নষ্ট করার জন্য এবং অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য যে বক্তব্য রেখেছেন আমরা তার নিন্দা করি এবং এই ব্যাপারে আমরা আজকের এই পথসভার আয়োজন করেছি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম।